Watch full episodes on Jio Hotstar. হরি কাকা, ও হরি কাকা, বাড়ি আছো? হরি কাকা। কে? বাবা, বিজন ঠিকই বলেছিল, এনাকে দেখতে ভূতের চেয়ে কম কিছু লাগে না। আমি অনিন্দ, বিজনের বন্ধু, ওই কলকাতা। হ্যাঁ হ্যাঁ, লেখক বাবু, আসেন আসেন আসেন। আমাকে বিজন বাবু বলেছেন, আমি সব ব্যবস্থা করে রেখেছি। হ্যাঁ, ইমপ্রেসিভ। কি যে বলেন বাবু, এটুকু খেয়াল না রাখলে চলবে কেন বলুন? ঠিক ঠিক। দোতলায় আপনার জন্য ঘর তৈরি রেখেছি, চলেন, আসেন বাবু আসেন। বাহ, চলো। কাকা, তোমার হাতেও জাদু আছে গো, বিশেষ করে এই দেশি মুরগির ঝোলটা যা হয়েছে না। আপনার ভালো লেগেছে এই অনেক। তা তুমি খাবে না? হ্যাঁ, আপনি আগে খেয়ে নিন। আচ্ছা, এই যে তুমি একা একা থাকো, তোমার ভয় করে না? কিসের ভয়? কেন, ভূতের ভয়? আমি তো শুনেছি এই বাড়িটা নাকি ভূতুড়ে। মানুষ থাকতে আর ভূতে কি ভয় পাবো বাবু? তবে এমনি জায়গাটা চুপচাপ। আচ্ছা, তুমি কত বছর ধরে কাজ করছো এখানে? হিসেবে রাখিনি, তখন এ বাড়ি এমন ছিল না। তারপর একের পর এক অঘটন, আর এই অবস্থা। ও, ওই যে একজন নিখিল না কি যেন এই বাড়ি ছেড়ে চলে গিয়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, সেটার কথা বলছো তো? নিখিলেশ, ছোট কর্তা বাবুর কথা আপনি জানেন? হ্যাঁ, জানি বলতে মানে বিজন বলেছিল আর কি। আচ্ছা, কি ঘটেছিল আসলে? তা সে পরে বলবো খন, আজ বরং আপনি বিশ্রাম করুন বাবু। হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলেছো, ঘুম ঘুম লাগছে খুব। উঠি তবে। ও বাবু, একটা কথা। বলো। এই সাঁঝবেলায় আমি একটু বেরিয়ে যাব, মানে একটা দরকারে, কিন্তু কাল একদম কাক ভরে চলে আসব। তাই ওই আজ রাতটা কিন্তু আপনাকে। রাতে একা থাকতে হবে, তাই তো? এতে এত কিন্তু কিন্তু করার কি আছে কাকা? ও আমার কোনো অসুবিধা হবে না, তবে সকাল সকাল চলে এসো কাকা, আমি কিন্তু আবার রান্না করতে জানি না। বাবু, হ্যাঁ হ্যাঁ, চলে আসবো। আপনি শুধু বাইরে যাবেন না, হ্যাঁ? আশপাশ সব ঝোপ ঝাড়ে সাপ, ইঁদুর, ছুঁচো এইসব আছে, তাই আর কি। হ্যাঁ, আজ আমি এমনিতেই ঘুমোলে পুরো মরা, ভূতে ডেকে গেলেও টের পাবো না। না, আজ এত ঘুম পাচ্ছে, মাথা একদম কাজ করছে না, শুয়ে পড়ি, কাল থেকে শুরু করব। কিসের একটা আওয়াজ হলো মনে হলো, গিয়ে দেখবো। না, কিন্তু যাওয়াটা কি ঠিক হবে? ওই ইঁদুর হতে পারে হয়তো। থাক, বরং কাল সকালেই দেখব। না, ইঁদুর তো মনে হচ্ছে না, মনে হচ্ছে চোর ঢুকেছে। গিয়ে দেখতেই হচ্ছে একবার। কে আপনি? এখানে কি করে এলেন? ভয় পাবেন না। আপনি আগে বলুন, আপনি ঢুকলেন কিভাবে? আশ্চর্য,
আশ্চর্য, আমার বাড়িতে এসে আমাকেই জিজ্ঞাসা করছেন কিভাবে ঢুকলাম। মানে আরে এত উত্তেজিত হয়ে পড়লে কি করে শুনবেন? দেখুন, আমি নিখিলেশ, এই বাড়ির মালিক। নিখিলেশ? কিন্তু আপনি তো নিরুদ্দেশ। আরে মশাই, আমি এত বছর ধরে এই বাড়িতেই লুকিয়ে আছি। কি বলেন? আমি অন্ধকারে আওয়াজ করি, ভয় দেখাই, ভুতুড়ে দেখানোর জন্য, নইলে এই বাড়ি দখল হয়ে যাওয়ার চিন্তা থাকে। সে কি কথা? কিন্তু কেন? চলুন চলুন চলুন, ঘরে গিয়ে বসে কথা বলা যাক। হ্যাঁ। সবই তো বুঝলাম, কিন্তু আপনি এত বছর ধরে এই বাড়িতেই আছেন, এটা হরিকাকাও টের পেল না? না না, আসলে আমাদের এই বাড়ি যে কি বিশাল তা তো আপনি দেখতেই পাচ্ছেন। আর তাছাড়া হরিয়ে একা মানুষ, ওর নজর এড়িয়ে থাকা খুব কঠিনও নয়। কিন্তু সবাই তো জানে যে আপনি নিরুদ্দেশ। জানি। তাহলে আপনি থাকতে এই বাড়ি কেউ কিভাবে দখল করবে? আসলে আমি যে বাড়ি ছেড়ে চলে গেছি ও নিরুদ্দেশ হয়ে গেছি, এটা রটানো হয়েছে। কেন? শুনুন তবে, আমাদের রিয়েল এস্টেটের ব্যবসা ছিল। বাবা মারা যাওয়ার পর আমার দাদা অখিলেশের ওপর ভার পড়ল কোম্পানি চালানোর। আমি বরাবরই এসব থেকে দূরে থাকতাম। আমারও আপনার মতোই শখ ছিল লেখালেখির। ও, কিন্তু সেটা আপনি জানলেন কি করে? এই যে টেবিলের ওপর আপনার ডায়েরি আর পেন রাখা আছে, আর এমনিতেও আমি হরির মুখে আপনাকে লেখক বাবু ডাকতে শুনেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে কি এখনো লেখালেখি করেন? না না, সে আমি বহুকাল আগেই ছেড়ে দিয়েছি। আসলে কোম্পানির কাজকর্মের পর আর হয়ে উঠতো না। কেন? কোম্পানি তো আপনার দাদা দেখতেন। হ্যাঁ, কিন্তু কিছু বছর পর হঠাৎ করে দাদারও অ্যাক্সিডেন্টে প্রাণ যায়। আমি তখন বাইরে। তারপর আমাকেই তারপর এখানে ফিরে আসার পর এই বিশাল জমি জমা, বাড়ি ও সম্পত্তির মালিক একমাত্র আমি। ঠিক করলাম বাপ দাদার এই ব্যবসাকেই তাদের স্মৃতি হিসেবেই নিজের সেরাটা দিয়ে ধরে রাখবো। কিন্তু সেই ভাবনাটাই আমার চোখ খুলে দিল। মানে বুঝলাম না। একদিন হিসেব মেলানোর সময় না, 3 বার করার পরেও হিসেব মিলছে না। আমি তো ভাবতেই পারছি না যে দিনেশ দা এটা। ধ্যাৎ, আর ভাবলে চলবে না। আজই আলাদা করে কথা বলবো আমি বাড়িতে। তা বলো, কি কথা আছে আমার সাথে? কয়েকদিন ধরে এই কোম্পানির হিসেবের কাগজ দেখছিলাম। বেশ কিছু টাকার নয় ছয় হয়েছে। তুমি কি এ ব্যাপারে কিছু বলতে চাও? মানে? দেখো দিনেশ দা, তুমি আমার দাদার বন্ধু, সেই বিশ্বাসেই কোম্পানির একমাত্র অ্যাকাউন্টেন্ট তুমি, আর সেখানে কিনা তুমি এমন করলে। কি বলতে চাইছো তুমি? সব টাকা আমি চুরি করেছি? আমি চোর? আমি তোমাকে কিছু বলার আগেই তুমি নিজেই বুঝে গেছো। দেখো, আমি কাউকে কিচ্ছু বলবো না। টাকাগুলো ফেরত দিয়ে ইস্তফা জমা দাও। কি কি বললে? টাকা ফেরত দিয়ে ইস্তফা দেবো? দুদিনের ছেলে, তুমি কি বোঝো ব্যবসার কাজ? এই দেখো, তুমি যদি টাকা ফেরত না করো তাহলে আমি পুলিশের হাতে তোমাকে ধরিয়ে দিতে বাধ্য হব। কি? পুলিশের হুমকি দিচ্ছ? দেব না, দেব না, যা করার করো, যাও। বেশ। যাক বাবা, কাজ শেষ। এবার যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে বলবো নিখিলেশের এখানে মন টিকছিল না, তাই কোম্পানির দায়িত্ব আমার ওপর দিয়ে চলে গেছে। কোথায় গেছে জানি না। ওই যে গাছটা দেখছেন, ওর পাশেই আমাকে পুঁতে দিয়েছিল দিনেশ দা। আমাদের সম্পত্তি, কোম্পানির মালিকানা নিয়ে সবাইকে বলে বেরিয়েছে আমি নিরুদ্দেশ। তার মানে মানে আপনি মৃত? হ্যাঁ। আপনি এইসব আমাকে বলছেন কেন? কারণ আপনি আমাকে মুক্তি পেতে সাহায্য করবেন, সবাইকে জানাবেন আসলে কি ঘটেছিল আমার সাথে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি কাল সকালেই পুলিশ ডাকবো। আমি করব আপনাকে সাহায্য। আপনাকে অনেক ধন্যবাদ। বাবু, ও বাবু, 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 ও বাবু। ও, তাহলে আমি স্বপ্ন দেখছিলাম। ওহ, কি অদ্ভুত স্বপ্ন রে, যেন একদম সত্যি ঘটনা। বাবু, আপনার চা এনেছি। হ্যাঁ, দাঁড়াও, আসছি। সুপ্রভাত কাকা। তুমি কখন এলে? এই একদম ভোরে।
আপনার কোনো অসুবিধা হয়নি তো বাবু? হ্যাঁ, না না না, ঠিক আছে। আচ্ছা, তুমি তাহলে জলখাবারের ব্যবস্থা করো, আমি আসছি নিচে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এ কি? আরে এটা তো পুরো গত রাতের স্বপ্নটা, হুবহু লেখা। তাহলে কি সত্যি নিখিলেশ? না না না, এ হরি কাকাকে বলে মাটিটা খুঁড়ে একবার দেখতে হবে। পুলিশে খবর দাও হরি কাকা, গল্প এখনো বাকি আছে। বদলি হয়ে কোথায় এসে পড়লাম? গাড়ি তো দূরের কথা, এই ঘুটঘুটে অন্ধকারে এক হাত দূরে কে দাঁড়িয়ে আছে তাই তো দেখা যাচ্ছে না। না, ফোনের টর্চটা জ্বালতেই হবে দেখছি। কিন্তু এত রাতে আমি মাথাভাঙাপুর জেলা হাসপাতালে কি করে পৌঁছবো? সব হলো ওই ট্রেনটার জন্য। ইস, 5 ঘন্টা লেট। নাও এবার ঝক্কি সামলাও, জঘন্য অবস্থা। আরে দূরে ওটা একটা চায়ের দোকান মনে হচ্ছে। যাই যাই দেখি যদি কোনো উপায় বের করতে পারি। যাই। দাদা, আমি মাথাভাঙাপুর জেলা হাসপাতালে যাব, কিন্তু এই রাতে কোনো গাড়ি তো দেখতে পাচ্ছি না। মানে কি করে পৌঁছাবো বলুন তো? জেলা হাসপাতালে যাবেন এত রাতে? নতুন ডাক্তার নাকি? হ্যাঁ, আজকেই এলাম। বাবা বাবা বাবা, কিন্তু এত রাতে তো এখানে কোনো গাড়ি টাড়ি পাবেন না। এক কাজ করুন, এখান থেকে মাত্র 5 কিলোমিটারের পথ হেঁটেই চলে যান। ওই সোজা গিয়ে বাঁদিক নেবেন। আর শুনুন, কেউ যদি মাঝ রাস্তায় আপনাকে দেখতে পেয়ে গাড়িতে করে পৌঁছে দেবো বলে, খবরদার যাবেন না। সে কি, কোথায় এসে পড়লাম রে বাবা? শহরে সাহায্য করার লোক নেই, আর এখানে সাহায্য নিতে বারণ করছে। দেখি কপালে কি আছে। আচ্ছা, আসি, ধন্যবাদ। ওহ, হাঁটছি তো হাঁটছি, 5 কিলোমিটার পথ যেন শেষ হতেই চাইছে না। কি ডাক্তার বাবু, এত রাতে হেঁটে হেঁটে রোগী দেখতে যাচ্ছেন বুঝি? না ভাই, জেলা হাসপাতালে যাব। নতুন ডাক্তার, বদলি হয়ে আজ রাতেই এসেছি। তার মানে তো আপনি এই গ্রামের গেস্ট। গেস্ট কখনো হেঁটে হেঁটে যায় নাকি? উঠে আসুন আমার অটোতে, এখনো প্রায় 4 কিলোমিটার রাস্তা বাকি। চলুন পৌঁছে দিচ্ছি। হ্যাঁ, এতক্ষণে সবে 1 কিলোমিটার হাঁটলাম। তবে না, ভাগ্যিস মাঝপথে তোমার দেখা পেলাম। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। চায়ের দোকানের লোকটা বারণ করেছিল কারো গাড়িতে উঠতে, কিন্তু এনাকে দেখে তো ভালো মানুষ বলেই মনে হচ্ছে। তুমি বুঝি গ্রামেরই লোক? হ্যাঁ বাবু, আমার নাম গোপাল। চওড়া আমার কপাল। গ্রামের সবাই আমাকে এই বলেই খেপাতো। তা সে যাক, সেসব কথা।
বলছিলাম ওই আমাদের জেলা হাসপাতালের যা অবস্থা, একটা ভালো ডাক্তারের খুব দরকার। আপনারা তো ভগবান তুল্য, আপনারা না থাকলে গ্রামের পর গ্রাম রোগেই শেষ হয়ে যাবে। আমরা শুধু আমাদের কর্তব্য করি ভাই। কিন্তু ডাক্তারবাবু, আপনি যদি আর বছরখানেক আগে আসতেন, তাহলে আমার সাথে সাথে আমার বউ আর মেয়ের প্রাণটা অকালে যেত না। হ্যাঁ, কি প্রাণ যেত না মানে? আর বলবেন না ডাক্তারবাবু, যেদিন রাতে মেয়েকে কুকুরে কামড়ালো সেদিনই সঙ্গে সঙ্গে মেয়েকে নিয়ে গেলাম জেলা হাসপাতালে। কি জানি ডাক্তার কি একটা ইঞ্জেকশন দিল আর মেয়ের ধুম জ্বর এলো। ভয় পেয়ে সেই রাতের বেলায় মেয়েকে নিয়ে এই অটোতে করে টাউনের দিকে ছুটলাম। কিন্তু উল্টো দিক থেকে আসা একটা গাড়ির হেডলাইটের আলো এমন ভাবে আমার চোখে পড়লো যে আমার অটোটা গিয়ে সোজা ধাক্কা খেলো ওই সামনের বট গাছটা। ওটাতে ব্যাস তিনজনেই শেষ। এ কি উল্টো পাল্টা বলছো তুমি? ভূত 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 ভূত! মাগো কি ব্যথা! আমি আমি কোথায় আছি? জেলা হাসপাতালে আছেন আর বেঁচে আছেন। কতবার বলেছিলাম ডাক্তারবাবু, মাঝরাতে কারো সাহায্য নেবেন না, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। হ্যাঁ, ঠিকই তো বলেছিল। কেন উঠতে গেলেন মাঝরাতের অটোতে? বাকি পথ হেঁটেই চলে আসতেন। আমি কি করে জানবো বলুন তো? আমার কাছে এসে পৌঁছে দেবে বললো, আমিও উঠে পড়েছিলাম। ওখানেই তো ভুল করলেন। ওটা সাধারণ অটো নয়, ওটা মাঝরাতের অটো। আসলে বাবু, গোপালের সাথে খুব অন্যায় হয়েছিল। কি অন্যায় হয়েছিল? এই গ্রামে দুই গুন্ডার বাস, হারু আর কালু। বেশি মুনাফা কামানোর জন্য ওরা ফ্যাক্টরিতে জাল ওষুধ তৈরি করে, তারপর সেই ওষুধ পৌঁছে যায় ওষুধের দোকানে। যেদিন রাতে গোপালের মেয়েকে কুকুরে কামড়ালো, সেদিন গোপাল ওই দোকান থেকেই জাল ওষুধ কিনে নিয়ে গেছিল। জাল ওষুধের জন্য গোপালের মেয়ের শরীর আরো খারাপ হয়ে গেল। রাতারাতি তাকে টাউন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই রাতেই গোপালের গোটা পরিবার শেষ হয়ে গেল। আর তারপর থেকে গ্রামের রাস্তায় প্রায় দেখা যায় গোপালের মাঝরাতের অটো। এদিকে যে ডাক্তার হারু আর কালুর জাল ওষুধের প্রতিবাদ করে, তাকে ওরা ষড়যন্ত্র করে গ্রাম ছাড়া করে। এইবার বুঝতে পেরেছি আচমকা আগের ডাক্তার বদলি হয়ে গিয়ে তড়ি ঘড়ি আমার ডাক পড়লো কেন। দেখবেন বাবু, আপনার টেবিলেও কদিনের মধ্যে ওরা মোটা টাকা রেখে দিয়ে যাবে। ওদের সঙ্গে হাত না মেলালে আপনারও ট্রান্সফার হয়ে যাবে। হারু আর কালু, ওদের মতন নর্দমার কীট যতদিন এই সমাজে আছে ততদিন আমরা কেউ ভালো থাকবো না। এবার সময় এসেছে এই রোগের চিকিৎসা করার। এই নিন, এই ওষুধগুলো সময় মতন খেয়ে নেবেন, কেমন? 2 দিনে জ্বর ঠিক হয়ে যাবে। নেক্সট। ওয়েলকাম ডাক্তারবাবু, ওয়েলকাম। আমাদের কথা তো নিশ্চয়ই শুনেছেন। মাইসেলফ কালু আর ও হারু। আসলে এই গ্রামের হাওয়ায় হাওয়ায় আমাদের কথা ওড়ে, তাই আর ডিটেলিং এ গেলাম না। আর এই হলো আমাদের বানানো ওষুধ। আর এই আপনার গিফট, নগদ 5 লাখ আছে। এবার থেকে শুধু আমাদের কোম্পানির ওষুধই রোগীকে দেবেন। কি যে বলেন, দেওয়া নেওয়াতেই তো জীবন। তবে কি বলুন তো, এসব কাজ তো আর দিনের আলোয় প্রকাশ্যে করা যায় না। আপনারা একটা কাজ করুন, বুঝলেন? আজ রাত 2টোর সময় স্টেশন থেকে গ্রামে ঢোকার রাস্তায় যে বড় বটগাছটা আছে ওখানে দাঁড়াবেন। বাকি ডিলিংস ওখানেই হবে, কেমন? ওরে না, ডাক্তার তো পুরো পিঁচো খেলোয়াড়। ডিল ডান, রাত 2টোয় দেখা হচ্ছে গুরু। চলি। ঘুঘু দেখেছো বাছা, ফাঁদ দেখোনি। চল কালু।
ডাক্তারবাবু, আপনি আবার যে আমার অটোতে উঠবেন এটা আমি ভাবতেই পারিনি। আমি এবার তোমার ব্যাপারে সব জেনে শুনেই তোমার অটোতে উঠেছি। আমি জানি তোমার মেয়ের সাথে কি ঘটেছে। কিন্তু কি লাভ গল্পটা জেনে ডাক্তারবাবু? মেয়েটাকে তো বাঁচাতে পারলাম না। তুমি হয়তো তোমার মেয়ের জীবন বাঁচাতে পারোনি, কিন্তু আরো অনেক মেয়ের জীবন তুমি বাঁচাতে পারো। আর যাতে কোনো বাবার কোল ওই দুটো বদমাইশের জন্য খালি না হয়ে যায়, আমি সেই ব্যবস্থা করব। কি বলছেন ডাক্তারবাবু? এটাও সম্ভব? একজন ডাক্তার হিসেবে আমার কাজ যেমন রুগীকে সুস্থ করে তোলা, ঠিক তেমন একজন মানুষ হিসেবে আমার কাজ সমাজের রোগগুলোকে গোড়া থেকে উপড়ে ফেলা। তুমি আমাকে সাহায্য করবে তো গোপাল? হ্যাঁ নিশ্চয়ই। শুধু আমাকে কি করতে হবে বলুন। কি ডাক্তারবাবু, আজ থেকে অটো ফটো বাদ দিন, এবার থেকে 4 চাকা চড়বেন, 4 চাকা। এই নিন, এই যে ওষুধের বাক্সটা আমার ওই অটোতে রেখে উঠে বসুন। এই অটোতে বসবো কেন ডাক্তার? আরে বলছে যখন চল না, বসি না, চল। ডাক্তার মনে হয় আমাদের নিয়ে হাওয়া খেতে যাবে। ডাক্তার কিন্তু মাইডিয়ার লোক আছে। আরে আরে এই, এই, দাঁড়া দাঁড়া, ডাক্তার উঠলো না তো? ডাক্তারকে না নিয়ে এগিয়ে যাচ্ছিস কেন? হ্যাঁ, এই দাঁড়া দাঁড়া বেটা দাঁড়া। আরে ডাক্তার না এলে ওষুধটা কাকে দেবো? দাঁড়া। ওষুধটা ওটা তোদের খাওয়াবো। তুই চিনতে পেরেছিস তাহলে? তোর জাল ওষুধ খেয়েই আমার সংসারটা তো শেষ হয়ে গেল। এই যে, সামনে তাকিয়ে চালা, সামনে তাকিয়ে চালা। এই গাছ 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 গাছ। যাই বলুন স্যার, আপনি কিন্তু এসে হাসপাতালের ভোল একেবারে বদলে দিয়েছেন। আপনার বেশ ক্ষমতা আছে, কিন্তু সরকারের কাছ থেকে এত টাকা গ্রান্ট নিয়ে আসা কি মুখের কথা? না না, তা নয় তা নয়, সততা থাকলে সবাই পারে। তবে বলে রাখি, গ্রান্ট আমি সরকারের কাছ থেকে পাইনি। যেখান থেকে পেয়েছি সেটা একদিন সময় করে বলবো। আজ উঠি কেমন? এসে থেকে গ্রামটা ভালো করে ঘোরাই হয়নি। কই গো, একটা চা দাও দেখি। এই, তোকে তো আগে দেখিনি। তোর বাবা কোথায়? বাবা, আমার বাবা তো জাল ওষুধ খেয়ে 2 বছর আগেই মরে গেছে গো। মানে? কোথায় এসে পড়লাম রে বাবা? কাউকেই তো বিশ্বাস করতে পারছি না। এখন মনে হচ্ছে আমি নিজে বেঁচে আছি তো। দেখি। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.